ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মসলিশ। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় গাজায় যুদ্ধবিরতি ও ক্ষণজন্মা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই, এই পুরো অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, আমরা অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে আছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও হাইকমিশনার, এবং তার পাশে আছেন সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ৩ জিম্মি হস্তান্তর হামাসের, চুক্তির বিরোধিতায় ইসরায়েলি ৩ মন্ত্রীর পদত্যাগ। ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন। অবাধ সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, রাজনীতিতে না জড়িয়ে সংবিধানের মধ্যে থাকার প্রত্যয় সিএসির। কাল শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। বিচার বিভাগ সংস্কারে সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে, জানিয়েছেন প্রধান বিচারপতি। অনলাইনের আওতায় আসবে আদালতের নথি, সাক্ষ্যসহ যাবতীয় তথ্য। এবং আইনি প্রক্রিয়া শেষে ডেস্টিনি গ্রুপ নতুন উদ্যমে জেগে উঠবে, আশাবাদ ব্যবস্থাপনা পরিচালকের। রাজধানীর বিজয়নগরে ডেস্টিনির কার্যালয় পরিদর্শন। শিরোনাম দেখছিলাম, এবারে আলোচনায় ফিরতে চাই। আমরা কথা বলবো গাজায় যুদ্ধবিরতি ও ক্ষণজন্মা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জনাব নুরুল আমিন ব্যাপারী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আঞ্চলিক সহযোগিতার ধারণা থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন সার্ক। যদিও এখন সার্কের কার্যক্রম আমরা একটু স্থবির দেখছি। যদি জানতে চাই, এই সার্কটা আসলে পারিপার্শ্বিক দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে কতটা ভূমিকা রেখেছিল? আসলে জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনী থেকে এসেছিলেন, কিন্তু তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন এবং তার প্রমাণ পাওয়া যায় একজন সৈনিক সে রাজনৈতিক দক্ষতা এমনভাবে প্রদর্শন করেছেন যেটাকে সাধারণত আমরা রাষ্ট্রবিজ্ঞানে ছাত্র হিসাবে তুলনা করে থাকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সাথে। আপনি দেখবেন উনি একজন সৈনিক ছিল। স্বাধীনতার যুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার যুদ্ধে উনি কিন্তু ঘোষক, উই রিভল্ট, উনি বলছিলেন সেদিন যুদ্ধ করতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যে উপনিবেশ ছিল। জিয়াউর রহমান কিন্তু একইভাবে আমরা দেখব বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলি আমরা, এবং তিনিও কিন্তু বলছিলেন ৭১ সালের মার্চ মাসের ২৬ তারিখে উই রিভল্ট। তারপর অবশ্য প্রথম তার নামেই বলছিলেন, পরে অবশ্য অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে সেন্টেন্সটি সেটি আমি বললাম। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি হলো জিয়াউর রহমান কত দূরদর্শী সম্পন্ন ছিলেন, যে রিজিওনাল একটা পলিটিক্স আধুনিক কালে আমরা দেখি গ্লোবাল পলিটিক্স যেমন গুরুত্বপূর্ণ তেমনি রিজিওনাল পলিটিক্সটা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক তো বর্তমানে উন্নয়নমুখী রাজনীতি। যে রাষ্ট্রনায়ক যত বেশি উন্নয়ন করতে পারবেন, জনগণের সুখ শান্তির প্রতি গুরুত্ব দিতে পারেন, প্রকৃতপক্ষে তিনি জনতার মধ্যে তার সততার ভিত্তি স্থাপন করতে পারবেন। জিয়াউর রহমান সাহেব প্রথম যেটি অবাক হওয়ার বিষয়, আমরা যেটি দেখি সার্ক যেটি হলো সাউথ এশিয়ান রিজিওনাল কোঅপারেশন, যেটা হলো এই সার্কটা কিন্তু আমরা দেখি পলিটিশিয়ানদের মাথা থেকে আসা উচিত ছিল, কিন্তু আসতো কার নিকট থেকে? একজন সৈনিক, তিনি স্বাধীনতা ঘোষণা দিলেন। পর তিনি একটি যে কোনোভাবে, জিয়াউর রহমান কিন্তু হঠাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় আসেননি কোনো অভ্যুত্থানের মাধ্যমে, তিনি পর্যায়ক্রমিক বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। তো সেখানে এসে কি করলেন, যে এককভাবে দেশের উন্নয়ন করা যায় না,
আর কারণ এই বর্তমান যুগটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজের মতো, এটাকে কি করতে হবে, সহযোগিতা করে, সকলের সাথে সহযোগিতা করে এই আঞ্চলিক উন্নয়ন করতে হবে, সাথে সাথে বাংলাদেশের উন্নয়ন করতে হবে। যারই ফলশ্রুতিতে তিনি সার্কের রূপরেখা প্রণয়ন করেন এবং প্রথম দিকে কিন্তু এটা সাকসেসফুল হয়েছিল। ভারত বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, আমরা এই এলাকায় যারা আছি সকলেই কিন্তু অগ্রসর মানে পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে অগ্রসর হয়েছিল। লাস্টে আমরা দেখব শেষ মুহূর্তে যখন এখন কিন্তু অকার্যকর, সে অকার্যকর কিন্তু একটি রাষ্ট্রের জন্য প্রকৃতপক্ষে বিগ ব্রাদার সুলভ যে অ্যাটিচিউডটা তিনি প্রদর্শন করেন প্রতিবেশীদের সাথে, যার জন্য সার্ক কিন্তু ফাংশনাল যে রূপটা এটি দেখাতে পারে নাই। তা আমরা দেখব তার যে করণীয় সেটা তিনি করেছিলেন এবং এটার মাধ্যমে যে উন্নয়ন করা যায় তার প্রমাণ হচ্ছে আমরা পশ্চিমা দেশগুলোতে দেখি। যেমন করে দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যখন পুরো পৃথিবীর নেতৃত্ব যায়, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু রিজনাল পলিটিক্সের দিকে গুরুত্ব আরোপ করে। যেমন করে পুরো পৃথিবীর রাজনীতির উপর গুরুত্ব আরোপ করেন, বৈষয়িক রাজনীতির উপর, তেমনভাবে তিনি দেখবেন ওই বিভিন্ন অর্গানাইজেশনের উপর ভিত্তি করে পুরো পৃথিবীর মাতব্বরি করতেছিলেন। কিভাবে দেখব আমরা দেখব ইউনাইটেড নেশন যেটা গঠিত হলো সেটা কিন্তু প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইন্টারেস্ট সার্ভ করলো। সেই ইন্টারেস্টটা কি? পলিটিক্যাল ইন্টারেস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ইন্টারেস্ট। সিমিলারলি আমরা দেখব ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলি কিন্তু ইকোনমিক ইন্টারেস্ট সার্ভ করলো। আর ন্যাটো যেটা প্রতিষ্ঠা করলো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা কিন্তু পুরো আটলান্টিকের পাড়ের দেশগুলো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাথে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য। তো ওই আঙ্গিকে জিয়াউর রহমান ক্ষুদ্র পরিসরে তিনি পরিকল্পনা করলেন যা আমাদেরও ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এরই প্রেক্ষাপটে তিনি সার্কটা গঠন করেছিলেন। আঞ্চলিক যারা আছে আর কি, মানে আঞ্চলিক রাজনীতিতে উনি অনেক ফোকাস করার চেষ্টা করেছেন। সার্কটা তো আঞ্চলিক রাজনীতি। এটা আমি আপনাকে আরেকটু কঠিন করে বলি, সহজ করি, কঠিন না। আঞ্চলিক রাজনীতি কত গুরুত্বপূর্ণ দেখেন, এই অঞ্চলটা কিন্তু আমাদের এবং এই অঞ্চলের উপর কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রেরও চোখ পড়েছে। তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখব কি জন্য পড়েছে, আমাদেরই অঞ্চলে আরেকটু দূর প্রতিবেশী একটি দেশ আছে, পিপলস রিপাবলিক অফ চায়না। এটাকে তার শক্তিটা যেন বেশি বর্ধিত না হয়ে যায় অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেন চ্যালেঞ্জ প্রদর্শন না করতে পারে, তারই জন্য কিন্তু এই অঞ্চলে কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে একটু মাতব্বরি দিয়েছিলেন মাঝে মাঝে, সমকক্ষতা, অর্থাৎ তাকে প্রতিহত করার জন্য। এবং আরেকটি জিনিস আমরা দেখব, এই আঞ্চলিক ক্ষমতাকে মার্কিন যুক্তরাষ্ট্র তার হাতে নেওয়ার জন্য অথবা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমরা দেখব আপনার প্যাসিফিক এরিয়াতে, ইন্ডো প্যাসিফিক রিজনে আমরা দেখব তিনি কি করলেন, তিনি হস্তক্ষেপ করতেছিলেন। এবং আমরা দেখব কোয়াড সহ শুরু করে ইন্দো প্যাসিফিক যে ট্রিটিটা, এটাও দেখব যে এই আঞ্চলিকতার উপর ভিত্তি করে। তা এই জন্য আমি জিয়াউর রহমানকে এখানে নিয়ে আসতে চাচ্ছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম এই কয়টি দেশ, তাহলে কি হতো, তাহলে আমরা আমাদের সকলের ইন্টারেস্টটা রক্ষা করতে পারতাম। কিন্তু আজকে কি দেখি, এই সার্কভুক্ত দেশগুলো কিন্তু ঐক্যবদ্ধ না, ভিন্নভাবে কিন্তু আমরা কি করতেছি, যার যার ইন্টারেস্ট রক্ষা করতে চাচ্ছি এবং আমরা কনফ্লিক্টে চলে গিয়েছি। কোঅপারেশনের পরিবর্তে কি হয়েছে, এই যে আমরা যারা আছি তাদের এই যে মানে একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাওয়া, এই জন্য কি আসলে বিগ ব্রাদার একটা রোল প্লে করছে? অফকোর্স, কারণ আমরা রাষ্ট্রবিজ্ঞান হিসেবে বলবো একটা দেশের সাথে অন্য দেশের সম্পর্ক হবে সার্বভৌমত্বকে সম্মান প্রদর্শন করে। এটিকে আমরা অন্যভাবে বিশ্লেষণ করে থাকি, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ কোঅপারেশন অ্যান্ড অন দ্য বেসিস অফ, অন্যভাবে বলি, কোঅর্ডিনেশন অ্যান্ড অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন। তাই এই রিলেশনগুলি হয়
কোঅর্ডিনেশনের ভিত্তিতে, আপনার সহনশীলতার ভিত্তিতে। আর সাবঅর্ডিনেশন হচ্ছে দাসত্বমূলক, হ্যাঁ, আর কোঅর্ডিনেশন হচ্ছে বন্ধুত্বমূলক। এটা যেমন আমাদের সাথে এখন প্রতিবেশীর 15টি বছর সম্পর্ক ছিল, কিসের সম্পর্ক? দাস এবং প্রভুর সম্পর্ক। সাবঅর্ডিনেশন একটা, হ্যাঁ, আমাদের এখানে যে আমলা বসে আছেন সচিব সাহেব, উনি ভালো পাবেন, ওনার নিম্ন পদস্থ যে অফিসার দেখলেই বলতো আমলাতন্ত্রে, স্যার স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ। আর ওই সম্পর্কটা যদি কোঅর্ডিনেশনমূলক হয় তাহলে কি বন্ধুত্বমূলক হয়, আন্ডারস্ট্যান্ড? ফলশ্রুতিতে আমার প্রতিবেশীর সাথে এমন সম্পর্ক ছিল দাস এবং প্রভুর সম্পর্ক। এই সম্পর্ক ব্যক্তি জীবনে যেমন উন্নয়ন আনতে পারে না, একটি রাষ্ট্রীয় জীবনও কিন্তু উন্নতি আনতে পারে না। হ্যাঁ, এটা আমি একটু সহজ করে আপনাকে একটা উদাহরণ দিয়ে, সত্য ঘটনা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমাদের বিখ্যাত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি চাকরি করতেন, একদম লোভনীয় চাকরি, কলেজের। ইংরেজ অধ্যক্ষের সাথে একটু গণ্ডগোল লাগলো, সহজ বাংলায় আমি বলে দিচ্ছি। হঠাৎ করে উনি চাকরি ছেড়ে দিলেন, অর্থাৎ প্রভু সুলভ আচরণ করলো প্রিন্সিপাল, উনি চাকরি ছেড়ে দিলেন। দেখেন তো, দাস না তো আমি তার। হঠাৎ করে কলকাতা শহরে ছড়িয়ে পড়ল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চাকরি ছেড়ে দিয়েছে। পাবলিক এসে বলল, পণ্ডিত মশাই এখন আপনি কি করবেন, এত লোভনীয় চাকরি ছেড়ে দিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর দিলেন, প্রয়োজন হয় বাজারে গিয়ে আলু পটল বিক্রয় করিব, তথাপি ইংরেজদের দাসত্ব করিব না। সিমিলারলি একইভাবে তার চেয়ে 13 বছর বয়সের ব্যবধানে ছিলেন জার্মানির বিখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্কস। কার্ল মার্কস যখন লিখতেন তখন বিড়বিড়ি করে যেন কী কথা বলতেন। তার কন্যা তাকে বলল, বাবা তুমি আমার মনে হয় ঘৃণা করো, সবচেয়ে বেশি ঘৃণা করো কাকে? উত্তর দিল, দাসত্বকে। অর্থাৎ দাসত্ব যেখানে, সেখানে, হ্যাঁ, মুক্ত মন যেখানে নেই সেখানে উন্নতি করা যায় না। দেখলে আমি কেন উঠালাম, ওই যে স্যার জিয়াউর রহমান স্যার গঠন করেছিলেন, মুক্ত বিহঙ্গে আমরা যেন বিচরণ করতে পারি, কারো দাসত্ব যেন আমরা না মেনে নেই, এই উপলক্ষে তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পরবর্তী পর্যায়ে দেখবে তার মৃত্যুর পরেও আমরা দেখি ফাংশন করেনি। আচ্ছা, জনাব মোফাজ্জল করিম, আপনার কাছে আসতে চাই। মাত্র 4 বছরের শাসন আমলে হচ্ছে জিয়াউর রহমানের নেওয়া উদ্যোগ, বেশ কিছু উদ্যোগ আসলে সফলতা পেয়েছিল, যেমন খাল খনন আছে, তারপর হচ্ছে কৃষিকাজে তার বেশ কিছু উদ্যোগ ছিল যেগুলো আসলে আমরা সফল হতে দেখেছি। আপনার কি মনে হয় যে উনি যদি আরও একটু বেশি সময় পেতেন বা আরও একটু বেশি সময় শাসন কার্যে থাকতেন তাহলে আমরা আরও বেশি সমৃদ্ধ হতাম? ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আপনার খুব প্রাসঙ্গিক প্রশ্নটার জন্য। প্রাসঙ্গিক বলছি এই জন্যে, সৌভাগ্যক্রমে আমি ওই সময়ে ঢাকা জেলা, বৃহত্তর ঢাকা জেলা যেটা আর কি, অর্থাৎ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা সদর ইত্যাদি সব সুদ্ধা, ওই সময়ে আমি ঢাকার জেলা প্রশাসক ছিলাম এবং আমাকে নিয়োগ দিয়েছিলেন তিনি। এর আগে ঠিক পূর্ববর্তী সময়টাতে আমি বিদেশে লেখাপড়া করার জন্য গেছিলাম অস্ট্রেলিয়াতে। সেখান থেকে ফেরার পরে শুনি যে না, প্রেসিডেন্ট আমাকে খুঁজতেছেন, আমি ফিরেছি কিনা খবর নিয়েছেন। কি ব্যাপার? আমাকে আবার ডিসি হতে হবে। আবার এই জন্যে যে এর আগে আমি 2বার ডিসিগিরি কুষ্টিয়াতে এবং খুলনাতে করে ফেলেছিলাম। ভালো কথা। তো যাই হোক, ওই আলোচনাতে না, আলোচনাটা হচ্ছে এই, তখন আমার সৌভাগ্য হয়েছিল তাকে খুব কাছে থেকে দেখার এবং তার চিন্তাধারার সঙ্গে পরিচিত হওয়ার, তার কর্মপদ্ধতি, তার সমস্ত কিছু। বিশেষ করে ঢাকার ডিসির একটা, তখন এখনকার অবস্থা ঠিক সেরকম না, কিন্তু তখন একটা সুবিধা ছিল কি, যে কোনো প্রশাসনিক ব্যাপারে উদাহরণস্বরূপ এই ঢাকার ডিসিকে ডাকো করে একটা আলোচনা ইত্যাদি ইত্যাদির জন্য, কাছের লোক, পয়সা করে লাগে না, চট করে চলে আসতে। তখন আমি দেখেছি যে ভদ্রলোকের চিন্তা একটাতেই ছিল, সেটা কি, যে এই দেশ 71-এ স্বাধীন হয়েছে বটে, কিন্তু এর কোনো উন্নয়ন কিছু হয় নাই। এটা ক্রান্তিকালেই উনি আসলে দেশের সেই জন্য তিনি বিভিন্ন সেক্টর দেখলেন। প্রথমেই তিনি আঘাত করলেন যেখানে আর কি, বলে আমাদের এই দেশ নিরক্ষর একটি দেশ, নিরক্ষরতা দূর করতে হবে, তা না হলে পরে উন্নয়ন কিছু বুঝবেও না লোকে, অংশগ্রহণও করতে পারবে না, তাদের কাছ থেকে কিছু আশা করা যায় না। এবং তার জন্য কি দরকার?
সমস্ত দেশবাসী ঐক্যবদ্ধ করতে হবে, 1 নম্বর নিরক্ষরতা। দ্বিতীয়ত এই লোকগুলাকে তিনি শুধু নিরক্ষরতা দূর করা নয়, কাজ করাতে হবে তাদের যেটুকু স্কিলড বা আনস্কিলড শ্রম শক্তি আছে এটাকেই কাজে লাগাতে হবে। তো এটা কাজে লাগে, তা তো এই দেশের লোকে তো প্রায়ই না খেয়ে থাকে, মানে উপাস মরে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না, ভীষণ রকমের কষ্টে আছে। তাহলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। সেখানে সমস্যাটা কি? জিয়াউর রহমান সাহেবের একটা গুণ ছিল কি, তিনি যে কোনো কর্মসূচি বা যে কোনো বিষয়, যে কোনো সমস্যা এটা বোঝার জন্য তিনি গভীরে যাওয়ার চেষ্টা করতেন, নিজেই গভীরে যাওয়ার চেষ্টা করতেন। তিনি দেখলেন যে না, আমাদের দেশে শীতকালে 3-4 মাস কোনো শস্যের আবাদ হয় না, ফসল ফলে না, কিছু রবি শস্য ফলে, আলু, মূলা, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি, কিন্তু ধান, চাল ইত্যাদি হয় না। তো কী করতে হবে? সেই শীতকালে আরও ফসল ফলাতে হবে। এবং শীতকালের ফসল ফলানোর বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে নাই, পানি নাই, সেচ ব্যবস্থা নাই, তখন তো বৃষ্টি হয় না। কি করতে হবে? তাহলে পরে আমাদের যে সমস্ত খাল, যে সমস্ত নদী নালা শুকিয়ে গেছে, শীতকালে শুকায় যায়, পানি থাকে না, এগুলাকে আরও গভীর করতে হবে, এগুলাকে সংযোগ করে দিতে হবে এর সঙ্গে, বড় বড় নদী ইত্যাদি। খাল খনন কর্মসূচি নিলেন। কাদের দিয়ে করবেন? এটা কি ওই ওয়ার্ল্ড ব্যাংক, IMF আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা পয়সা? বলে ওরা টাকা পয়সা দেবেও না, আর ওদের জন্য অপেক্ষা করার সময় নেই। আমার কর্মশক্তি আছে। তিনি দেশবাসীকে বোঝালেন যে আমরা তখন প্রায় 8 কোটির মতো আমাদের জনসংখ্যা, তাই না? এরকমই তো হবে বোধহয়, 7.5 কোটি 8 কোটির মতো, 7.5 কোটি তো স্বাধীনতা, তারপরে 8 কোটির মতো। উনি ক্ষমতায় আসতে 8 কোটি। এদেরকে যদি কাজে লাগাই, এবং এরা কোনোদিন সুযোগ পায় নাই, এই জন্য কাজ করে নাই, তো তাদেরকে কাজে লাগালেন কি? খাল খনন কর্মসূচি নাম দিলেন। আসলে হেজে মজে যাওয়া যে সমস্ত নদী নালা আছে এগুলাকে খুঁড়ে এবং বড় বড় নদীর সঙ্গে যোগাযোগ করে দিয়ে পানি প্রবাহটাকে ঠিক রাখা, পানি প্রবাহ আনা, এবং সেটা আবার প্রত্যেক খেতে খেতে ওই দিয়ে আপনার শ্যালো ওয়াটার টিউবওয়েল বা ওয়াটার পাম্প দিয়ে দেওয়া ইত্যাদি। এগুলাতে আবার প্রশাসন, অর্থাৎ আমরা যারা সরকারি চাকরি করতাম তাদেরকে 100% সম্পৃক্ত করে ফেললেন। এমন না যে এটা একটা স্বেচ্ছামূলক, গ্রামবাসী করলে করবে না বা তাদের না, তা না। দায়িত্ব দিলেন প্রত্যেক ডিসিকে। তখন SDO ছিল প্রত্যেক মহকুমার দায়িত্বে, এখন যে মহকুমাগুলো জেলা হয়ে গেছে, তাদেরকে বললেন যে তোমরা কাজে লাগো। সার্কেল অফিসার বলতো, এখন যেটা UN-এর যে দায়িত্ব পালন করে সেটা ছিল সার্কেল অফিসার। এদের সবাইকে কাজে লাগে, বলে তোমরা এগুলা করো, প্রকল্প তৈরি করো এবং এটা বাস্তবায়ন করো গ্রামবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে। এটা দারুণ রকমের একটা কর্মযোগ্য দেশে সৃষ্টি করলেন। অর্থাৎ বাংলাদেশের লোক, হ্যাঁ, বর্ষাকালে গ্রামের লোকেরা তাদের অনেক কাজ, তারা ক্ষেত গৃহস্থী করে, কিন্তু শীতকালে ঘুমিয়ে কাটায়, তেমন কাজ নেই, খালি ওই রবি শস্য ছাড়া অল্প একটু কাজ। ফলে একটা হুলস্থুল পড়ে গেল। এবং এগুলা সেন্ট্রালি, কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে মনিটর করা হতো আমরা, এবং প্রতি সপ্তাহে রিপোর্ট দিত কী কাজ হলো। আচ্ছা, দ্বিতীয়ত ওই যে প্রথমে বলছিলাম যে নিরক্ষর লোক দিয়ে তো কোনো কাজ হবে না, এদের মাথায় তো আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে দিচ্ছে, এটাকে তো কাজে লাগাতে হবে, একটু বইপত্র পড়তে হবে, একটু দেখতে হবে, বিভিন্ন জিনিসের তথ্য ইত্যাদি বুঝতে হবে। তখন তিনি নিরক্ষরতা দূরীকরণের জন্য প্রত্যেক গ্রামে গ্রামে সেখানে বয়স্ক শিক্ষা কেন্দ্র, নিরক্ষর লোকদেরকে শিক্ষা দেওয়া ইত্যাদি ব্যবস্থা করলেন, সংগঠিত করলেন। আর এই সংগঠিত হলো কীরকম করে? আবার প্রশাসন এবং জনপ্রতিনিধি তাদের সম্মিলন করে দিলেন। এখানের মধ্যে কোনো রাজনীতি বলে অমুক দল তমুক দল কিচ্ছু না। আচ্ছা, দল বলতেই মনে হলো যখন তিনি ক্ষমতা নিলেন তখন কেবল বাকশালের অবসান হয়েছে। বাকশাল মানে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটা দিয়ে সমস্ত দেশে একটা মাত্র দল সৃষ্টি করা হয়েছিল, একদলীয় শাসন। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন, একদলীয় শাসন। তিনি হয়তো দেখেছেন চায়নাতে, বা তিনি দেখেছেন সোভিয়েত রাশিয়া অর্থাৎ বর্তমান রাশিয়াতে, এগুলাতে বহুদল হলে পরে গ্যাঞ্জাম লেগে যায়, অথবা একটা দল করতে হবে করে। কিন্তু আমাদের মেধা মনন এবং চিন্তাধারার সঙ্গে সেটা যায় কি না যায় অতটুকু বোঝার তিনি সময় পান নাই। যাই হোক, তবু তো বাকশাল করে দিয়েছিলেন এবং প্রত্যেকটা জেলায় বাকশালের গভর্নর ইত্যাদি দিয়ে একটা মানে স্বায়ত্তশাসিত একটা কেন্দ্রের মতো করেছিলেন। তো আর অন্যান্য দলগুলো সব মার্জ হয়ে গেল, তাদেরকে বলা হলো আসো বাকশালে জয়েন করো, নাহলে আর পলিটিক্স করতে পারবো না। একটা মাত্র দল হবে বাংলাদেশে, ওই বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আর এমনকি বাক স্বাধীনতা সত্যি কথা বলতে গেলে সেখানে ছিল না। বাক স্বাধীনতা আবার কি, তোমরা সমস্ত কিছু খবরের কাগজ টাগজ সব কিছু বন্ধ, সব বন্ধ, শুধু 4টা কাগজ রাখা হলো, বাংলার বাণী আর আরও বোধহয় 3টা কাগজ রাখা হলো। তো যাই হোক, তো এরকম জিয়াউর রহমান সাহেব এসে বলেন যে ন ন ন, সবগুলো দল যেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলোকে, ওই যে বামপন্থী দলগুলো, ইসলামী দলগুলা বা মুসলিম লীগ ইত্যাদি ইত্যাদি সবগুলোকে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছিলেন আর কি সবার, সবাইকে, আর বলেন সবাই কাজে লাগো। তো তার যে এই যে তিনি বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে চাইলেন। আরেকটা জিনিস, আরেকটা বড় অবদান তার ছিল নারী স্বাধীনতা, মেয়েদেরকে কাজে লাগানো। এর আগে সত্যি কথা বলতে গেলে পরে এই মেয়েদের এত যে একটা জনশক্তি মহিলাদের, এটাকে কাজে লাগান নাই কেউ, কিন্তু তিনি তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সামনে নিয়ে আসেন, দূরদর্শিতা প্রমাণও আর কি। এবং তাদেরকে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মতো হয়ে গেল, যে কি মেয়েদেরকে আমরা তো সহজে কাজে লাগাতে পারি সেলাই ফুকরের কাজে। এটা যদি সাউথ কোরিয়া যদি পারে, এটা যদি চায়না যদি পারে, আমরা পারবো না কেন? থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সবখানে এইভাবে তিনি মেয়েদেরকে সামনে নিয়ে আসলেন। সত্যি কথা বলতে নারী স্বাধীনতা প্রকৃত অর্থে তার হাতেই হলো। একটা আধুনিক সমাজ ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছেন। আমরা একটা বিরতি দিতে যাচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমরা কথা বলছি গাজায় যুদ্ধবিরতি ও ক্ষণজন্মা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিষয়ে। জনাব নুরুল আমিন ব্যাপারী, আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম প্রায় 3.25 ঘন্টার একটা নাটকীয়তার পরে এই যুদ্ধবিরতি কার্যকর হতে দেখলাম। এর আগে অনেক রকম বিষয় আমরা দেখেছি, যেমন এই যে যুদ্ধবিরতির অবশেষে হলো, এটা আসলেই কি নেতানিয়াহুর মানে সদিচ্ছার কারণে হয়েছে, নাকি একটা পশ্চিমা বিশ্বের একটা চাপ, মানে কি মনে করেন? আসলে ব্যাপারটি তো খুব দীর্ঘ আলোচনার বিষয়। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমাকে আপনার সময় কম, সংক্ষেপে উত্তর দিতে হবে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা এবং প্রকৃতপক্ষে বর্তমানে যে রূপটি নিয়েছে মুসলিমদের সাথে ইহুদিদের সাথে, অর্থাৎ আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি এটা উত্তর দিতে চাই আমি, তাহলে দেখব শেষমেশ যে পর্যায়ে যুদ্ধটি হয়েছে সেখানে একদিকে সব মুসলমান কিন্তু এক কাতারে দাঁড়ায়নি, কিন্তু আমরা কি দেখব, ইহুদিরা দাঁড়িয়েছে, তাদের পক্ষে খ্রিস্টান স্টেটগুলো, এমনকি ওয়াইসির ভূমিকা নিয়েও তো প্রশ্ন হচ্ছে। জি, ওয়াইসির ভূমিকা নিয়ে প্রশ্ন, কেন খোদ সৌদি আরবের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠেছে। আমরা দেখব যেটি তাদের নেতৃত্বের যে ব্যাপারটা আমরা দেখব, এবং সেটা হচ্ছে যেভাবে আমরা দেখব, এবার আমার প্রতিবেশী রাষ্ট্র তার ইনভলভ হওয়ার কথা ছিল না, সে কিন্তু ইসরায়েলকে সমর্থন দিয়েছে, প্রতিবেশী রাষ্ট্রটিও। কিন্তু আপনি যে প্রশ্নটি খুব সুন্দর একটি প্রশ্ন, এটি কিন্তু এই পর্যায়ে এসেছে ডোনাল্ড ট্রাম্প একটি কৌশল অবলম্বন করেছিলেন তার নির্বাচনীতে। দুটো কৌশল আমি দেখব অবলম্বন করেছেন। একটি হলো, যখন বাইডেন দেখা গেল, বাইডেন প্রশাসন প্রকৃতপক্ষে টেকনিক্যালি ইসরায়েলকে সমর্থন করেছে এবং প্যালেস্টিনিদের সমর্থন করেনি, গাজার বিষয়টাও সমস্যার সমাধান করতে চাননি।
তার আগে আমরা দেখব ডেমোক্র্যাটরা যখন এসেছিল তখন কিন্তু ওবামা, যদিও আমরা দেখি প্রেসিডেন্টের তত ক্ষমতা নেই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নির্ধারণ করে ক্ষমতাটি পরিচালিত করে, এবং আমরা দেখব প্রকৃতপক্ষে তাদের যে পলিসিগুলো সেগুলো দুটো শক্তিশালী দল বেশি পরিবর্তন করে না ক্ষমতা আসলে। এবার এমনকি এমনও উদাহরণ আছে যে স্টেট ডিপার্টমেন্টের পেন্টাগনের বিপক্ষে যদি প্রেসিডেন্ট চলে যায়, প্রেসিডেন্টকে হত্যা করারও আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস আছে। আব্রাহাম লিঙ্কন হত্যা হয়েছে, আমরা দেখব ক্যানেডিকে হত্যা করা হয়েছে, আর এই উদাহরণ আছে ওখানে। এইভাবে অত দীর্ঘ আমি যাব না। তাহলে এখানেও সেই নির্বাচনটি যেটা হয়েছে, হোয়াইট যারা তারা কিন্তু ইহুদিদের পক্ষে। কিন্তু এখন যে ট্রাম্প প্রশাসন এরাও তো আসলে কট্টর হচ্ছে গাজা বিরোধী। না, আমি আসতেছি কি জন্য, অনেক কিছু বিরোধী থাকে, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের সময় ভোটের জন্য কিন্তু অনেক কমিটমেন্ট করে থাকে। ওই কমিটমেন্টটা রক্ষার জন্য আবার আমি আপনাকে বলছি, ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় যে দৃষ্টিটি তিনি দিচ্ছেন তা হচ্ছে, যে বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছেন তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ফার্স্ট। প্রথম হচ্ছে তার নিকট মার্কিন যুক্তরাষ্ট্র, ওই ন্যাশনটিকে তিনি বলতেছেন আমি 1 নাম্বার ন্যাশন হিসাবে থাকবে, স্টেট হিসাবে থাকবো, এটার উপর গুরুত্ব দিয়েছেন। হোয়াইটরা কিন্তু পুরো তাকে একচেটিয়া ভোট দিয়েছেন। এজন্য মুসলমানের ভোটগুলি সাধারণত ডেমোক্র্যাটরা পায়, কিন্তু বাইডেন যে পলিসি গ্রহণ করেছে ওই পলিসি সুযোগ নিয়ে ট্রাম্প ঘোষণা করেছে আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হই তাহলে প্যালেস্টাইন এবং ইসরায়েলের সমস্যার সমাধান করব, গাজার সমস্যা। সিমিলারলি আরেকটা ওয়াদা করেছে, যুদ্ধ ব্যয়ের একটা সংকোচন করা হবে, এটাও তার নির্বাচনী ইশতেহারে ছিল। আরেকটা পলিসি নিয়েছে যে রাশিয়ার সাথে আমরা ইউক্রেনের যে যুদ্ধটা এটা আমি 24 ঘন্টার মধ্যে শেষ করে দেব। অর্থাৎ তার যে ভোটারদের, ইয়াং যে ভোটার, এই ভোটাররা কিন্তু যুদ্ধ চায় না। তার প্রমাণ আপনি দেখেন, গাজাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। এবং আমরা দেখেছি ট্রাম্প এবং বাইডেনের মধ্যে হচ্ছে একটা এই যুদ্ধবিরতি নিয়ে একটা ক্রেডিট নেওয়ার একটা মনোভাব আছে। সেটা আমরা দেখব আফগানিস্তানের ক্রাইসিস আমরা সেই সময় কিন্তু দেখেছি। ট্রাম্প কিন্তু পলিসি নিয়েছিলেন আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সোলজার, ন্যাটোর সমস্ত সোলজার নিয়ে নেবে। উনি নির্বাচনে হেরেছেন, পরবর্তী পর্যায়ে বাইডেন এসে কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করেছেন। এখানে কিন্তু আমরা দেখব কে গাজার সমস্যার সমাধান করতে চায়, কিন্তু আমি বলবো এই কৃতিত্বটি প্রকৃতপক্ষে ট্রাম্পেরই যাবে। ট্রাম্পের যাবে কেন? ট্রাম্প তো ক্ষমতায় মনে করেন কালকে শপথ গ্রহণ করবে, ট্রাম্প না আসলে কিন্তু এটা হতো না। আচ্ছা, এরপর আমরা আসবো এখানে আমরা একটু জনাব মোফাজ্জল করিম আপনার কাছে আসতে চাই যে যুদ্ধবিরতি যদি সঠিক সময়ে না হয়, পরবর্তীতে আসলে এই যুদ্ধবিরতিটা মানে কার্যকর হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে, কি প্রতিবন্ধকতা তৈরি হতে পারে? প্রতিবন্ধকতা আছে তো, নিশ্চয়ই আছে। এবং যুদ্ধবিরতি আমি মনে করি অন্তত এই যে যুদ্ধবিরতিটা এখন যেটা হলো, এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল, স্কোপ ছিল। এখানে তো বাইরের কোনো শক্তি তো গিয়া যোগদান করে নাই, ওখানে যুদ্ধটা হয়েছে দুই দেশের মধ্যে 15 মাস ধরে একটা, হ্যাঁ 15 মাস ধরে, যেটা আর কি এটা বহু আগে। যদি নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মাই ওপিনিয়ন, যদি মুসলিম উম্মা যদি একটু সংহত থাকতো, সুসংহত থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, আপনি দেখুন 15 মাসের মধ্যে আপনি কি 15 বার অন্তত মুসলিম উম্মাকে কোনো দৃঢ় ইয়ে দেখেছেন? কোনো দৃঢ়চেতা কোনো একটা মনোবলিতে দেখেন নাই। আচ্ছা, দ্বিতীয়ত আপনার বড় মিয়া সাহেব যদি এর আগে যদি সিদ্ধান্ত, বড় মিয়া মানে আমাদের ট্রাম্প সাহেব বা তার পূর্বসূরি বাইডেন সাহেব, এরা মুখে যতই শান্তির কথা বলুক না কেন, ভেতরে ভিতরে তাদের আসলই হচ্ছে বাণিজ্য। ইসরায়েল হচ্ছে বাণিজ্যের একজন বড় অংশীদার। ইসরায়েলের এখানে যতটুকু অস্ত্র বিক্রি হয় এই প্যালেস্টাইনের কারণে বা গাজার কারণে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বিরাট বাজার। এবং যুদ্ধ বন্ধ হয়ে গেলে তো একটা বাজার নষ্ট হয়ে যাবে। অতএব মার্কিন যুক্তরাষ্ট্র অনুকূলে ছিল না এটার জন্যে। আর এখন যেটা হয়েছে সেটা মন্দের ভালো, দেরিতে হলে হয়েছে। কারণ প্রত্যেক দিন আপনার আমার বা সাধারণ আমরা নাগরিক, আমরা যারা বাইরে আছি,
আমাদের প্রাণটা সবসময় কাঁদে। এই যুদ্ধবিরতি আসলে বিলম্ব হলো 3 ঘন্টার মতো। এই 3 ঘন্টাতেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে প্রায় 9 জনের মতো মারা গিয়েছে এবং আরো অনেক মানুষ আহত হয়েছে। এই যে ইসরায়েলের এরকম আগ্রাসী ভূমিকা, এতে কি আসলে ইসরায়েলের আশেপাশে যেসব দেশ আছে তারাও তো আশঙ্কার মুখে থাকে, তাই নয় কি? আশঙ্কা কিসের আশঙ্কা? ইসরায়েলকে যদি আশেপাশের দেশ সবই তো মুসলমান, মুসলিম দেশগুলোই তো, কেমন মুসলিম উম্মা যেটা আর কি, এরা যদি একতাবদ্ধ থাকতো বা থাকে, এখনও বলছি যদি থাকে ঐক্যবদ্ধ, তাহলে ইসরায়েলের সাধ্য নাই যে একা শুধুমাত্র ওই 7 সমুদ্র 13 নদীর পার থেকে ওখান থেকে বাইডেন সাহেব কিংবা ট্রাম্প সাহেব বা অন্য কেউ কিছু পাঠাবে ইত্যাদি, হয় না। কিন্তু এরা এদের মধ্যে, আমাকে একটা উদাহরণ দেন যে একটা দৃঢ় পদক্ষেপ নিয়েছে মুসলিম উম্মা এই এর বিরুদ্ধে, নেয় নাই। সৌদি আরব কেমন এত শক্তিশালী, কি করেছে তারা? তারা তো নেতা, মুসলিম উম্মার নেতা, কিছু করে না। যাই হোক, আচ্ছা, তো আমরা একটা বিরতি থেকে এসে আবার আচ্ছা আলোচনা করব। প্লিজ। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারি নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। জনাব মোফাজ্জল করিম, আপনি কথায় ছিলেন। না, আমি যেটা বলছিলাম যে এই যুদ্ধটা, এই অন্যায় যুদ্ধটা, এটা অনেক আগেই শেষ হতে পারতো যদি মুসলিম উম্মাটা যদি ঠিক থাকতো এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এত প্রবলভাবে সাহায্য না করতো। সমস্ত অস্ত্রশস্ত্র দিচ্ছে, ওই যে এটা বললাম, নিজেদের অস্ত্র বিক্রি করার মার্কেট, অথবা এটা তারা এরকম করেছে। যাই হোক, এখন যখন হয়ে গেছে, এখন কি কর্তব্য? এখন হচ্ছে যে হাজার হাজার শিশু মারা গেল, তারা তো আর ফিরে আসবে না। কিন্তু যারা বেঁচে আছে, শিশু, যুবক, বৃদ্ধ যারা বেঁচে আছে, তাদের নিশ্চয়ই গিয়ে দেখুন ওখানে অন্ন, বস্ত্র, সব কিছু, বাসস্থান, সব কিছুর অভাব দেখা দিয়েছে। আর এই যুদ্ধবিরতিটাও কতদিন স্থায়ী হতে পারে বলে মনে করছেন? কারণ এই বিরতি ঘোষণা আগের দিনও আমরা দেখেছি এটা হচ্ছে নেতানিয়াহু বলেছেন যে তার পছন্দ মতো যদি না হয়। আমি আপনার যে আশঙ্কা, এটা অনেকের মনের মধ্যে এই শঙ্কাটা আছে। সেটা কি, যুদ্ধবিরতি তো করছে ঠিক, কিন্তু ইসরায়েলকে বিশ্বাস নাই। তারা যুদ্ধবিরতি হয়ে যাওয়ার পরেও তো কিছুক্ষণ, কয়েক ঘন্টা তারা যুদ্ধ চালিয়ে গেছে। তো সেই জন্যে পিস কিপিং ফোর্স, যেটা শান্তিরক্ষী বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এখানে আবার জনান্তিকে বলে রাখি, তাহলে এই গরিবদের দেশের 2টা লোক ওখানে চাকরিতে যেতে পারবে, সৈন্যরা যেতে পারবে। তো যাই হোক, সেই মানে লাইটার সাইড বাদ দিই, আসল কথা হচ্ছে শান্তিরক্ষী বাহিনী লাগবেই। তাহলে কে শান্তি নষ্ট করে, কে আবার চুক্তি ভঙ্গ করে, এটা তো দেখতে তো হবে। সেটা করলে পরে অন্তত ইসরায়েলকে একটু দমায় রাখা যেতে পারে। আর কিছুই লাগে না যদি বড় মিয়া, যদি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে, এই খবরদার, আর না, যা হয়েছে হয়েছে, এনাফ ইজ এনাফ, মেলা যুদ্ধ করছো, অনেক লোক মারছো, আপনার আমাদের সাধারণ লোকদের সকলের চোখ দিয়ে পানি পড়েছে টপ টপ করে। এই ছোট ছোট বাচ্চা, একেবারে নিরীহ বাচ্চাগুলোর উপরে হাসপাতালের রুগীদের মধ্যে গিয়ে বোমা মারতেছে, আর একটা দালান টালান একেবারে গুঁড়া গুঁড়া করে দিয়েছে। হোয়াট ইজ দিস? একতরফা, এটা যুদ্ধ বলে না, এটা একতরফা ধ্বংসলীলা। তারপর আগ্রাসী একটা ভূমিকা দেখেছে। জনাব নুরুল আমিন, ব্যাপারে আপনার কাছে আসতে চাই। আমেরিকাতে এখন নতুন প্রশাসন আসছে আজকের দিন পরেই। তারপর হচ্ছে গত প্রশাসনও ছিল, যুদ্ধবিরতি নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। আপনার কি মনে হয় আসলে এখন সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই যুদ্ধবিরতি সহ? যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি যেটা, আসলে তো আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিটা কি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি প্রকৃতপক্ষে ওয়ার বেসড ইকোনমি, যুদ্ধকেন্দ্রিক ইকোনমি। তার কারণ তারা পুরো পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে অস্ত্রগুলো বিক্রি করে তাদের জাস্ট ইকোনমিকে মজবুত করে, তারা সাধারণত বিশেষ করে। আর সেই ক্ষেত্রে তারা কিন্তু পৃথিবীর কোথাও যুদ্ধ বাতিল করতে চায় না, যুদ্ধ বন্ধ করতে চায় না। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ লাগানো, দিয়ে রাখা। আবার যখন যুদ্ধ বন্ধ করে মীমাংসা করতে যায়, ওটা কিন্তু লোক দেখানো এবং সারা পৃথিবীতে ইমেজটাকে
রক্ষা করার জন্য। আপনি দেখবেন ট্রাম্পের যেটা, সেটা আমি আপনার যে প্রশ্নটি করেছেন এটা আমি ভিন্ন আঙ্গিকে একটু বলবো। ট্রাম্প কিন্তু আবার বিজনেসম্যান, প্রকৃতপক্ষে খুব বাণিজ্য বোঝে, খুব ভালো বাণিজ্য বোঝে। সে তার বাণিজ্যিক স্বার্থটা সে দেখবে, এবং সেই ক্ষেত্রে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বাইডেনের চেয়ে ট্রাম্প একটু ব্যতিক্রমধর্মী হবে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো দল, দুটো দল তো, ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা, কারাও কোনো পার্টি এসে যুদ্ধ বন্ধ করতে চায় না। আমরা দেখব একটা পার্টি একটু বেশি করে যুদ্ধ করে, আরেকটা একটু কম করতে চায়। সেই ক্ষেত্রে আমরা দেখব ট্রাম্পের গতবার যেটা 4টি বছর কাটিয়েছে, ট্রাম্পের সাথে সময় কিন্তু তত যুদ্ধ লাগেনি, বরঞ্চ আফগানিস্তান থেকে ন্যাটোকে প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাম্পের সময় হয়েছিল, যেটা ইমপ্লিমেন্ট করেছে বাইডেন। এবারও কিন্তু তিনি নির্বাচনের সময় যে কমিটমেন্ট দিয়েছেন, সেখানে তিনি বলছেন গাজা সমস্যা সমাধান করব, আমি কি করব, ইউক্রেনের সমস্যা সমাধান করব, পৃথিবীতে আমি আগের দিনে হচ্ছে যুদ্ধ কমাবো, যাই হোক এটা সে। এবং সে কিন্তু হঠাৎ করে যুদ্ধ কমাতে পারবে না। তার কারণ তাহলে ওই যে মার্কিন জাতি যেটা, ওটা সেন্টিমেন্ট আছে, ওরা কিন্তু সারা পৃথিবীর 1 নম্বর জাতি হিসাবে থাকতে চায়, এবং সেখান থেকে তার সাথে আপনার যুদ্ধ করে অথবা সামরিক শক্তি প্রদর্শন করে পিপলস রিপাবলিক অফ চায়না যে উপরে উঠবে, এটা কিন্তু তারা চায় না। রাশিয়া যেমন উপরে উঠবে, এটাও কিন্তু তারা চায় না। তারা একসাথে শান্তি চায়, আর সাথে তারা যুদ্ধও চায়। তবে দেখা যাবে বাইডেন কতটুকু কমাতে পারে। এটা অবশ্য তিনি যদি কমাতে পারেন, দেখব সাকসেসফুলের দিকে তিনি যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে নেতানিয়াহু মানবে কিনা। কিন্তু আমার এখানে আমি একটা জিনিস জানতে চাই, এই যে কথায় কথায় আমরা ইসরায়েলকে দেখি আগ্রাসী ভূমিকা নিতে, এটা আসলে কি নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানটাকে আরো দৃঢ় করার একটা মাধ্যম হিসাবে উনি ব্যবহার করে কিনা? এটা তো আমরা দেখবো যে জনগণের সেন্টিমেন্টকে এক্সপ্লয়েটের জন্য নির্বাচন, এটা তো নির্বাচন আছে ওদের এখানে, গণতন্ত্র। 3 জন মন্ত্রী কিন্তু পদত্যাগ করেছেন এই চুক্তির ফলে। অর্থাৎ কি, নেক্সটে তারা ইলেকশনে যেন ওই ইহুদিরা যেন তাদের ভোট দেয়, বলবে আমি তো এই যুদ্ধবিরতির পক্ষে না, আমি যুদ্ধের পক্ষে ছিলাম। তাহলে এই যুদ্ধ বা জাতি যেটা, এটাকে কে ইন্ধন যোগাচ্ছে? সমস্ত ইন্ধনটা যোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের দুষ্ট সন্তান বলি আমরা, রাষ্ট্রবিজ্ঞানী যারা, তাহলে আমরা বলি এই ইসরায়েল ইহুদি রাষ্ট্রটি, এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুষ্ট সন্তান। যেমন করে পিপলস রিপাবলিক অফ চায়না একটা দুষ্ট সন্তান সৃষ্টি করেছে, তার নাম হচ্ছে উত্তর কোরিয়া। আন্ডারস্ট্যান্ড? ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যদি মিন করে যে আর তুমি অ্যাডভান্স করতে পারবা না, আমি 2টো স্টেট তৈরি করে দেবো, সবরিন 2টো স্টেট আমি তৈরি করে দেবো, এটা কিন্তু শান্তির একটা ফর্মুলা ছিল। ওবামা চেষ্টা করেছিলেন, কিন্তু জাস্ট মুখে বলে ইমপ্লিমেন্ট করতে চায় না। তারা যদি ইমপ্লিমেন্ট করতে চায়, দুটো রাষ্ট্রের মর্যাদা দিয়ে যদি 2টো দেশকে ভাগ করে দেয় সুন্দরভাবে, তাহলে কিন্তু আপাতত দৃষ্টিতে একটা সমস্যাটা সমাধান হবে। সেই দিকেও তারা যাচ্ছে না, তারা যুদ্ধটাকে জিয়ে রাখতেছে। মধ্যপ্রাচ্যে তো যুদ্ধ জিয়ে রাখতেছে, আবার আমরা দেখব আরেকটি ফ্রন্ট তারা খুলতে চাবে, কিন্তু আমাদের এখানে ইন্ডো প্যাসিফিক রিজনে এখানে কিন্তু আসতে চাবে তারা। কিন্তু এখানে আসা তাদের জন্য কঠিন হয়ে যাবে, কারণ পিপলস রিপাবলিক অফ চায়না এত শক্তিশালী হয়েছে, তার প্রমাণ আপনাকে এখনই দিচ্ছি। তার প্রমাণ হচ্ছে অনেক হুমকি দিয়েছিল ট্রাম্প চীন সম্পর্কে, কিন্তু দাওয়াতটি প্রথম দিয়েছে তিনি চীনের প্রেসিডেন্টকে দিয়েছেন। আমায় ক্লিয়ার? এবং তার সাথে সখ্যতা ছিল আমার প্রতিবেশী রাষ্ট্র প্রাইম মিনিস্টার, প্রতিবেশী রাষ্ট্রের মোদি সাহেবের, কিন্তু মোদিকে তিনি দাওয়াতেই দেননি। একটু লক্ষ্য করেন কীভাবে সবাই হাসছে, খুশিতে আনন্দে টকবক হয়ে গেছে যে ট্রাম্প ক্ষমতায় এসেছে, মোদি রাজত্ব হবে, মোদি নিয়ন্ত্রণ করবে রিজনাল পলিটিক্সকে। কিন্তু ট্রাম্প আসার পরে কী করলো, ইন্ডিয়ার যে শত্রু চায়নাকে সে আদর করে দিল, অর্থাৎ গুরুত্বটা তাকে বেশি। কেন? ওই বাণিজ্য করার জন্য ইলেন মাস্ক, যিনি এখন নিয়ন্ত্রণ করবেন বাণিজ্যটা, তিনি তাকে পরামর্শ দিয়েছেন যে চায়না ইলেকট্রিক্যাল সাইডটা এত ডেভেলপ করেছে, তোমার চেয়ে বেশি করেছে, টক্কর দিয়ে তুমি নাও পড়তে পারো। ফলশ্রুতিতে কী হয়েছে, তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাও, অর্থাৎ আমরা যেন পিছিয়ে না পড়ি, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই হচ্ছে মার্কিন জাতি। ওরা পা ধরতেও যেমন সময় লাগে না, আবার ধমক দিতে ওদের সময় লাগে না।
এই হচ্ছে এই জাতির ক্যারেক্টার। ওরা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু মার খেয়েছে, ভিয়েতনামে মার খেয়েছে, আফগানিস্তানে মার খেয়েছে, আবার হুমকি দেয় পৃথিবীর 1 নম্বর শক্তি আমরা থাকবো। তো সুতরাং এটা হচ্ছে এই রাষ্ট্রটির ক্যারেক্টার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।